সুপ্রিয় দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি স্বপ্নধারা নিউজ আওয়ার এক্সট্রায় সহযোগিতায় আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতাল। বাবলি ইয়াসমিন পুরো আয়োজন জুড়ে আছি আপনাদের সঙ্গে। আজ আমার নির্ধারিত বিষয় মানবিক করিডোর। মানবিক করিডোর নিয়ে বিস্তারিত আমরা আলোচনা করব। এই বিষয়টি নিয়ে আলোচনার জন্য এই মুহূর্তে সম্মানিত দুজন অতিথি আমার সঙ্গে স্টুডিওতে উপস্থিত আছেন। শুরুতেই পরিচয় করিয়ে দেব তাদের সঙ্গে। স্টুডিওতে এই মুহূর্তে আছেন সাবেক রাষ্ট্রদূত হুমায়ুন কবির, আপনাকে স্বাগত জানাই এই আয়োজনে। আছেন নিরাপত্তা বিশ্লেষক মেজর জেনারেল অবসরপ্রাপ্ত ডক্টর মোহাম্মদ নাঈম আশফাক চৌধুরী, স্বাগত জানাই এই আয়োজনে। মানবিক করিডোর নিয়ে আমরা আলোচনা করব। জনাব হুমায়ুন কবির, আপনাকে দিয়ে শুরু করি। শুরুতে যেটি বলছিলাম যে এটি সম্পর্কে আসলে ধারণাটা এখন পর্যন্ত সকলের কাছে স্পষ্ট নয়। মূলত গৃহযুদ্ধে জর্জরিত মিয়ানমারের রাখাইনে ত্রাণ সহায়তা পৌঁছানোর জন্য একটা হিউম্যানিটেরিয়ান প্যাসেজ বা মানবিক করিডোরে জাতিসংঘের তত্ত্বাবধানে যেটি আসলে সেখানে নীতিগত সিদ্ধান্তের কথা জানিয়েছিল, সম্মতির কথা মূলত জানিয়েছিল বাংলাদেশ। সেখান থেকে অবশ্য নানান তর্ক বিতর্ক চলছে এবং বলা এখন একটা নতুন বিষয় সরকারের পক্ষ থেকে পরিষ্কার করা হয়েছে যে এখনও মূল যে সিদ্ধান্ত সেটি হয়নি, কিন্তু তারপরেও নানা ধরনের আসলে আলোচনা সমালোচনা রয়েছেই। আমরা একটু জানি যে এই যে সিদ্ধান্তটা নেওয়া হলো, এটি আসলে মানবিক করিডোরটা প্রথমত কি, এটি কোথায়, কিভাবে এই সিদ্ধান্তটা আসলে নেওয়া হচ্ছে, কোন প্রক্রিয়ায় এবং কোন প্রক্রিয়া আসলে নেওয়া উচিত? ধন্যবাদ আপনাকে। আসলে মানবিক করিডোর বা হিউম্যানিটেরিয়ান করিডোর যেটা আপনি বলছেন, এই ধারণাটা জেনেভা কনভেনশনের 49 সালের যে জেনেভা কনভেনশন আছে তার আওতায় এরকম একটা ফর্মুলা বা ফর্মুলেশন আছে। পরে 1990 সালে জাতিসংঘ প্রথম এটা একটা রেজলিউশন আকারে তারা অনুমোদন দেয় বা এটাকে অ্যাপ্লাই করার জন্য একটা ফর্মুলা তৈরি করে। তারপর থেকে ধরেন বসনিয়ার যুদ্ধ, সাম্প্রতিককালে সিরিয়ার ঘটনা প্রবাহ এবং বিভিন্ন দেশে যেখানে সংঘাতপূর্ণ অবস্থা থাকে সেখানে মানুষজনকে সহায়তা করার জন্য, সেটা ধরেন একটা জনগোষ্ঠীকে ওখান থেকে বের করে নেওয়ার জন্য হতে পারে, ওদের ওখানে রেখে সাপ্লাই দেওয়ার জন্য হতে পারে। সাম্প্রতিককালে গাজাতেও কিন্তু এটা টেস্ট করা হয়েছে। তো কাজেই এইটা হলো যে যেখানে সংঘাতপূর্ণ জায়গা আছে সেখানে বেসামরিক নাগরিক যারা থাকে তাদেরকে সহায়তা করার জন্য এই পদ্ধতিটা ব্যবহার করা হয়ে থাকে। তো বাংলাদেশ এবং যে এখন যেটা নিয়ে আমরা আলোচনা করছি সেটা হলো যে গত কয়েক মাস ধরে কিন্তু বিষয়টা আলোচনায় আছে। জাতিসংঘের মহাসচিব যখন এসেছিলেন তখনও কিন্তু এটা আলোচনায় এসেছিল, আমরা পত্রপত্রিকাতে দেখেছি। তার আগে জাতিসংঘ মাস দুয়েক আগে একটা রিপোর্ট তৈরি করেছিল, সেখানে তারা যেটা বলছে যে রাখাইন প্রদেশে যেহেতু যুদ্ধ চলছে, অর্থনৈতিক কর্মকাণ্ড নেই, সেই জন্যে ওখানে দুর্ভিক্ষ অবস্থা হওয়ার একটা আশঙ্কা তারা প্রকাশ করেছিলেন এবং তারা একটা ইঙ্গিত দিয়েছিলেন যে মার্চ এপ্রিলের দিকে গিয়ে যেহেতু অর্থনৈতিক কর্মকাণ্ড নাই, খাদ্যাভাব দেখা দিতে পারে। এবং সেই প্রেক্ষাপটেই তারা চিন্তা করছিলেন যে মিয়ানমারে বিশেষ করে যারা রোহিঙ্গা আছেন, প্রায় 6 লাখের মতো রোহিঙ্গা কিন্তু এখনও মিয়ানমারে আছে রাখাইন প্রদেশে, তাদের কাছে সাহায্য পৌঁছানো যায় কি না। তারই প্রেক্ষাপটে তারা বাংলাদেশকে অনুরোধ করেছিলেন যে বাংলাদেশে সাহায্য সামগ্রী, মানবিক সাহায্য সামগ্রী জাতিসংঘ হয়তো বাংলাদেশে নিয়ে আসলো। বাংলাদেশ এটা মিয়ানমারে যাওয়ার ক্ষেত্রে প্যাসেজ যেটাকে বলা হচ্ছে, এই প্যাসেজটা যদি এই সিদ্ধান্তটা আসলে কিভাবে নেওয়া হয় বা কিভাবে নেওয়া উচিত সেটি যদি একটু। কঠিন প্রশ্ন আপনার। এটা আমার যতখানি ধারণা বা আমি যেটুকু আমার অভিজ্ঞতা আমি বুঝতে পেরেছি, এখানে 4টা প্রতিষ্ঠান অ্যালাইন্ড হতে হবে। জাতিসংঘের আওতায় যদি হয় তাহলে জাতিসংঘ প্রধান ভূমিকা পালন করবে। বাংলাদেশ সরকারের সাথে জাতিসংঘ একটা ধরনের একটা আন্ডারস্ট্যান্ডিং বা চুক্তি যদি বলেন সেটা করবে। তারপরে জাতিসংঘ অথবা বাংলাদেশ, আমরা যে কেউ এটা নিজেদের আলাপ আলোচনার মধ্যে দিয়ে সিদ্ধান্ত নিতে পারি। মিয়ানমার সরকারের সাথেও কিন্তু আলোচনা করতে হবে, কারণ রাখাইন অঞ্চল এখনও রাষ্ট্রীয়ভাবে বা ভৌগোলিকভাবে মিয়ানমারের অংশ। কাজে সেখানে যদি কোনো কার্যক্রমের সাথে আমি জড়িত থাকতে হয় বা বাংলাদেশ জড়িত থাকতে হয় তাহলে মিয়ানমার সরকার একটা আন্ডারস্ট্যান্ডিং অন্তত দরকার। প্লাস অন দ্য গ্রাউন্ড যেহেতু এখন আরাকান আর্মি ওখানে আছে, আপনার এটাকে বাস্তবায়ন করতে গেলে আরাকান আর্মির সাথেও আপনাকে এক ধরনের বোঝাপড়ায় আসতে হবে। তো তার অর্থ দাঁড়ালো জাতিসংঘ, বাংলাদেশ, আরাকান আর্মি, মিয়ানমার সরকার, এই 4টা এন্টিটিকে আপনি অ্যালাইন হলে তারপরে আসবে এই যে আপনি বলছিলেন নীতিগত সিদ্ধান্ত হয়েছে, মানে কি বাংলাদেশ এটা সহায়তা দিতে মোটামুটি রাজি হয়েছে। এখন আসবে মডালিটিসগুলো, কিভাবে এটা হবে, কাজটা কিভাবে হবে। তখনই কিন্তু কত দিনের জন্য হবে,
কার ভূমিকা কি হবে, এটা নিরাপত্তা কিভাবে হবে, ওখানে গেলে মিয়ানমারের যাদের কাছে আমরা এটা পৌঁছাতে চাই তাদের ওখানে কিভাবে পৌঁছবে, তার নিশ্চয়তাটা কিভাবে হবে, এই বিষয়গুলো কিন্তু আপনার লিখিতভাবে থাকতে হয়। এবং এটা আরও একটা জিনিস সতর্ক থাকতে হয়, যেহেতু আমরা মানবিক কথা বলছি, এমনি তো বাজারে গুজব আছে যে অন্যান্য কেউ এটা অন্য কাজে ব্যবহার করতে চায় কিনা, তো সেটাকেও আপনি যদি দূরীভূত করতে চান সেই ধরনের আশঙ্কা, তাহলে এখানে আপনি যখন এটা ডকুমেন্টটা তৈরি হবে এই শর্তগুলো এর মধ্যে এটা কিন্তু স্পষ্ট করে বলা থাকবে। এবং এটা জাতিসংঘের আওতায় যদি হয় সেক্ষেত্রে জাতিসংঘের আওতা বানিত জাতিসংঘেরও একটা দায়িত্ব রয়েছে। জি, অসংখ্য ধন্যবাদ জনাব নাঈম আশফাক চৌধুরী, আপনি তো নিরাপত্তা বিশ্লেষক। আমরা বলছিলাম যে যেমনটি জনাব হুমায়ুন কবির বলছিলেন যে এখনো 6 লাখ রাখাইনে রোহিঙ্গা আছে। আমরা জানি গত 7-8 মাসে প্রায় 1,13,000-এর মতো ইতিমধ্যে চলে এসেছে, আর ইতিমধ্যে তো আমরা 12 লাখের উপর বহন করছি। এখন পর্যন্ত ফেরত যাবার সেরকম কোনো পরিস্থিতি আসলে তৈরি হয়নি। মানবিক করিডোর আসলে বাংলাদেশের জন্য কতটুকু নিরাপদ বর্তমান পরিস্থিতিতে, এবং এই করিডোর করার ফলে রোহিঙ্গারা যে ব্যাক করবে না, আবার মানে বাংলাদেশে আবার চলে আসবে না আরও কিছু, যে 6 লাখ আছে সেটি বা নিশ্চিত হওয়া যায় কিভাবে? রাইট, আমি শুরু করতে চাই মানবিক করিডোর যেটা আছে এই করিডোরটার একটু কাইন্ড অফ ডেফিনিশন আমি দিতে চাই আর কি। যদিও ইন্টারন্যাশনাল হিউম্যানিটেরিয়ান ল অনুযায়ী কোনো পারফেক্ট ডেফিনেশন নাই, বাট কিছু কিছু ক্রাইটেরিয়া যেটা আমরা দেখি পূর্বের যে মানবিক করিডোরগুলো আছে সেগুলো বিশ্লেষণ করে মোটামুটি কিছু কিছু ক্যারেক্টারিস্টিক্স পাওয়া যায়। 1 নম্বর, এটা টেম্পোরারি ইন নেচার হতে হয়, টেম্পোরারি, এটা কোনো পার্মানেন্ট একটা জিনিস নয়। 2 নম্বর, একটা সেফ জোন একটা তৈরি করতে হয় যেটার মাধ্যমে আপনি ইকুইপমেন্ট বা অন্যান্য এইডসগুলো ট্রান্সপোর্টেশন হয়, অথবা যারা কনফ্লিক্ট এফেক্টেড সাধারণ সিভিলিয়ান নাগরিক তাদেরকে এই করিডোরের ভেতর দিয়ে নিয়ে আসতে হয়। এইটার একটা কাইন্ড অফ সিভিলিয়ান ক্যারেক্টারিস্টিক এস্টাবলিশ করতে হয়, অর্থাৎ এর ভিতর দিয়ে কেউ অস্ত্র নিয়ে চলাচল করবে কি করবে না, অথবা যারা এইটাতে কাজ করবে এইড ওয়ার্কার্স তাদের সেফটি সিকিউরিটিটা কিভাবে এনশিওর করা হবে। এন্ট্রি ইনটু দ্য করিডোর ইম্পর্টেন্ট, যে কিভাবে এন্ট্রি করবে। এক্সিট টু দ্য ডেস্টিনেশন, দ্যাট ইজ অলসো ইম্পর্টেন্ট, অর্থাৎ আমি হিউম্যানিটেরিয়ান করিডোর পার হয়ে যে জায়গাতে যাব সেই জায়গাটা আমার সেফ কিনা, এবং যে উদ্দেশ্যে করিডোরটা করা হলো সেই উদ্দেশ্যটা সফল হবে কি হবে না। এই সকল ক্যারেক্টারিস্টিক্স সাধারণত একটা মানবিক করিডোরে থাকে। আমরা ইতিহাস যদি বলি তাহলে প্রথম যেটা এস্টাবলিশ হয়েছিল সেটা 1936-এ মাদ্রিদে। তখন মাদ্রিদটাকে ক্যাপচার করে রেখেছিল ফ্রান্সিসকো, এবং তখন যারা সিভিলিয়ান ছিলেন মাদ্রিদ শহরে তাদেরকে ইভাকুয়েট করা হয়েছিল থ্রু আইসিআরসি। এবং যতগুলো হিউম্যানিটেরিয়ান করিডোর হয়েছে, লাইক 1946, 47, 48-এ ইন্দোনেশিয়াতে হয়েছিল, ইভেন আপনার ইউক্রেন 2022-এ ইউক্রেনেও, রাশিয়া ইউক্রেন ওয়ারের সময় হয়েছে, গাজাতে করার চেষ্টা করা হয়েছে, অর্থাৎ বিভিন্ন সময়ে এই মানবিক করিডোরগুলো হয়েছে, এবং আইসিআরসি সাধারণত এর সাথে সম্পৃক্ত থাকে। প্রথম শর্ত হলো ইট হ্যাজ টু বি এ রিটেন এগ্রিমেন্ট বাই কনফ্লিক্টে যারা যারা সম্পৃক্ত তাদের সাথে। তাহলে এটাকে যদি আমরা বাংলাদেশের সাথে সম্পৃক্ত করি তাহলে হু অল আর দোজ স্টেক হোল্ডার্স। এক যেটা মিস্টার হুমায়ুন কবির যেটা বললেন যে এখনও মিয়ানমারের যে শাসন করছে কিন্তু তাতমাদাও, সো তাতমাদাও ইজ এ স্টেট অপারেটর, অর্থাৎ তাদের সাথে এটাতে সম্পৃক্ত থাকতে হবে। কিন্তু যে জায়গাতে হিউম্যানিটেরিয়ান করিডোরটার এক্সিট হবে সেই এক্সিটটা আবার দখল করে আছে আরাকান আর্মি। এখানে তো একটা কনফ্লিক্ট অ্যাবসলিউটলি থাকছে। আবার আরাকান আর্মি ইজ নট এ স্টেট অ্যাক্টর, তারা হলো নন স্টেট অ্যাক্টর। তাহলে বাংলাদেশ এজ এ স্টেট কি নন স্টেট অ্যাক্টরের সাথে চুক্তি করবে? অন দ্য আদার হ্যান্ড, মনে করেন আপনি আইসিআরসি বা জাতিসংঘ যখন এর সাথে চুক্তিতে সাইন করবেন তখন কি জাতিসংঘ আরাকান আর্মিকে রেকগনাইজ করবে বাই সাইনিং এ ট্রিটি? সো দেয়ার আর সো মেনি কোয়েশ্চেন্স। এর সাথে যদি আরও কোয়েশ্চেনগুলো যোগ করেন, যে জিও স্ট্র্যাটেজিক রিয়েলিটি যদি যোগ করেন, যে এইখানে কার কি ইন্টারেস্ট, ইফ আই খুব সংক্ষিপ্তভাবে যদি বলি যে চাইনিজ ইন্টারেস্ট ইন মিয়ানমার অ্যান্ড চাইনিজ ইন্টারেস্ট টু রাখাইন, যে তারা যে গ্যাস এবং তেলের লাইন যেটা সিমেকের আন্ডারে
চায়না মিয়ানমার ইকোনমিক করিডোর আন্ডারে গ্যাসের লাইন করেছে এবং তেলের লাইন করেছে। গ্যাসের লাইনটা করেছে 2013-তে, তেলের লাইন করেছে 2017-তে, এবং তারা ওই যে মালাক্কা প্রণালীকে বাদ দিয়ে এখান থেকেই কিন্তু তেল এবং গ্যাস তারা আমদানি করছে, ট্রান্সপোর্টেশন করছে। ফলে তাদের যে এনার্জি সিকিউরিটি, এই এনার্জি সিকিউরিটি হিউজ। $1 বিলিয়ন তারা খরচ করেছে ইন কাইক পাও, যেটা ডিপসি পোর্ট, সেখানে এটা করেছে। স্পেশাল ইকোনমিক জোন করেছে ইন কাইক পাও। তাদের অনেক মাইন, যেটা মিয়ানমারের যে মাইন আছে সেটার মালিকানাও তারা করছে, অপারেটরও তারা করছে। অর্থাৎ জিও স্ট্র্যাটেজিক্যালি যদি বলেন, ইকোনমিক্যালি বলেন, ট্রেড বলেন, এনার্জি সিকিউরিটি বলেন, ইভেন ডেমোগ্রাফিক যদি তাদের যে সম্পর্ক যেটা আছে মিয়ানমার এবং চায়নার ভিতরে, এই সকল কিছু মিলে চায়না ইজ ওয়ান অফ দ্য ভেরি বিগ ফ্যাক্টর ইন রাখাইন অথবা মিয়ানমার। অন দ্য আদার হ্যান্ড আপনি ইন্ডিয়ার কথা যদি বলেন, ইন্ডিয়া কিন্তু কালাদান প্রজেক্ট যেটা জানেন, যে কালাদান প্রজেক্ট স্টার্টস ফ্রম ক্যালকাটা, ইট গোজ টু সিতওয়ে, সিতওয়ে থেকে কালাদান রিভার হয়ে এটা নর্থে পালেতোয়া হয়ে আইজলে যাচ্ছে। এবং এই যে জায়গাটুকু আছে, এই জায়গাটুকু হলো আন্ডার আরাকান আর্মি। এখন আরাকানকে যদি আপনি বা রাখাইনকে যদি একটা সেপারেট কান্ট্রি অথবা স্বায়ত্তশাসিত চিন্তা করেন, সেই ক্ষেত্রে একই রকম ভাইব কি সেভেন সিস্টারে চলে যাবে কিনা সেটি বড় প্রশ্ন, সেটাও একটা প্রশ্ন। সো ইন্ডিয়া কি এই ক্ষেত্রে রাজি হবে? সো মানে আরেকটি স্টেক হোল্ডার কি ইন্ডিয়াও হতে যাচ্ছে, যাদের সাথে আমাদের এটা নিয়ে কথা বলতে হবে, নেগোশিয়েট করতে হবে? জিও স্ট্র্যাটেজিক্যালি এইখানে স্টেক হোল্ডার আপনি সামনাসামনি না আসলেও কিন্তু তারা এটার সাথে সম্পৃক্ত হবে, অথবা তাদের স্বার্থে আঘাত লাগার সম্ভাবনা আছে। অন দ্য আদার হ্যান্ড যদি আপনি বিআরআই ভার্সাস আমরা যদি বলি কোয়াডের ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজি যদি বলি, সেই ক্ষেত্রে আমেরিকান আবার কিছু ইন্টারেস্ট আছে টু কন্টেইন চায়না। সো চায়নাকে কন্টেইন করতে গেলে, অর্থাৎ সিম্যাককে যদি কন্টেইন করতে হয়, ওয়ান অফ দ্য ওয়ে হয়তো বা চিন্তা করছে তারা, যদি আমরা আরাকানকে সেপারেট করে দেই, তাহলে এই যে একটু আগে যেটা গ্যাস এবং তেলের লাইন যেটা বললাম, তাদের এনার্জি সিকিউরিটি যেটা ছিল, এই এনার্জি সিকিউরিটিটা কিছুটা হলো বাধাগ্রস্ত হবে। সো ইউএস একটা ইন্টারেস্ট থাকবে যে এইটাকে এস্টাবলিশ করে যদি তারা তাদের স্বার্থ উদ্ধার করা যায়। ইউএস এর স্পেসিফিক স্বার্থটা আসলে কি কি হতে পারে সেগুলোকে একটু আলোচনা করব। ওয়ান অফ দা মানে ইন্টারেস্ট যেটা হতে পারে সেটা হলো চাইনিজ এক্সপানশন, অথবা চায়নার যে ইকোনমিক যে এক্সপানশন যেটা আছে, ডেভেলপমেন্ট যেটা আছে, এইটাকে যতটুকু পারা যায় বন্ধ করা। যেমন চায়না, আমরা জানি যে সিম্যাক এবং সিপ্যাক, চায়না পাকিস্তান ইকোনমিক করিডোর, চায়না মিয়ানমার ইকোনমিক করিডোর, দুটো দিয়ে তারা দে হ্যাভ তাদের এন্ট্রি ইনটু বে অফ বেঙ্গল বা ইন্ডিয়ান ওশেন তারা এক্সিকিউট করছে বা করতে চাচ্ছেন। এইটাকে যদি বাধাগ্রস্ত করা যায় অ্যান্ড কম্পেলিং দেম, যে তাদের যে বাণিজ্য যে রুট যেটা আছে সেটাকে সাউথ চায়না সি, মালাক্কা স্ট্রিট হয়ে ইন্ডিয়ান ওশেন হয়ে যদি যায়, তখন তাদের এক হলো যাত্রা যেমন অনেক বড় হবে, এবং কস্টিং যেগুলো আছে অর্থাৎ ম্যানুফ্যাকচারিং কস্ট বা অন্যান্য এক্সপোর্ট ইম্পোর্ট কস্ট সেটাও বেড়ে যাবে। সো এইভাবে তারা তাদের হয়তো বা ইন্টারেস্ট যেটা থাকবে, যে যেভাবেই হোক চায়নাকে, যেটা তাদের সবচেয়ে বড় ইকোনমিক কম্পিটিটরকে তারা এইভাবে ব্লক করতে পারবে। জি, অসংখ্য ধন্যবাদ জনাব হুমায়ুন কবির। অনেক ধরনের মানে অনেকগুলো অপশন তো আছে, মিয়ানমারের চারপাশে আরো কিছু দেশের বর্ডার এরিয়া আছে, মানে বাংলাদেশকেই কেন চুজ করা হলো এই প্যাসেজের জন্য? ধন্যবাদ আপনাকে। আরাকানের সীমান্ত আমাদের সাথেই আছে, এই জায়গাটাতেই, আর নাহলে বাকিটা তো সমুদ্র। আচ্ছা, একদিকে পাহাড় আরাকান মাউন্টেন, আরেকদিকে বাংলাদেশ অথবা সমুদ্র। তো কাজেই এখানে যাতায়াতের জন্য আরাকানের জন্য এটা সুবিধাজনক এটা, এবং এটা নর্দার্ন, এই রাখাইনরা কিন্তু আছে মংডো এবং ওইসব এলাকাতে, নর্দার্ন পার্টে। তো এই দিক থেকে যাতায়াতের সুবিধা, সেই কারণে হয়তো জিওগ্রাফিক্যালি তারা এটা চিন্তা করেছে। আরেকটা কথা এখানে বলে রাখি, আপনি একটু উল্লেখ করেছিলেন, সেটা হচ্ছে যে আমাদের প্রধান প্রায়োরিটি কিন্তু রোহিঙ্গাদেরকে প্রত্যাবাসন করানো। এইটা কিন্তু ঠিক রোহিঙ্গা প্রত্যাবাসনের না, এটা রোহিঙ্গাদের অন্য আরেকটা, মানে আমরা দুটো রোহিঙ্গাদের ক্ষেত্রে বোঝার জন্য বলছি, দুইটা সেগমেন্ট এখানে আছে। একটা হচ্ছে যে বাংলাদেশের রোহিঙ্গারা যারা আছে, যাদেরকে আমরা পাঠাতে চাই সম্ভব হলে আগামীকালই, আর রাখাইনে যে রোহিঙ্গারা আছে তার আরেকটা অংশ মিয়ানমারের রোহিঙ্গা। এখন এই
করিডোরটার উদ্দেশ্য হচ্ছে আরাকানে যে রোহিঙ্গারা আছে তাদেরকে মানবিক সহায়তা দেওয়া, মানে তারা সেখানেই থেকে যাক। কিন্তু কাজে এটা এর মধ্যে আমাদের জন্য যেটা দরকার হবে, আরেকটা উপাদান এখানে রাখা দরকার, আমাদের এই রিপেট্রিয়েশনের সাথে এটাকে আমরা কিভাবে লিঙ্ক ইনক্লুড করা যায়, ওটা আমাদের প্রায়োরিটি। সেটাকে সম্ভব হবে আপনার কাছে কি মনে হয়? আমি যদি গৃহযুদ্ধ পরিস্থিতির মধ্য দিয়ে ইতিমধ্যেই তারা যাচ্ছে, সেখানে একটা মানবিক করিডোরকে আমরা সবসময় যদি শুধু পজিটিভলি দেখারও তো আসলে সুযোগ নেই, যে এখান দিয়ে শুধুমাত্র ত্রাণ সামগ্রী যাবে, ওষুধপত্রই যাবে, সেভাবে দেখার তো আসলে সুযোগ নেই। বিশ্বের অন্যান্য দেশের সাথেও যদি আমরা কম্পেয়ার করে তুলি, সেখানে তো নানান ধরনের রিস্ক ফ্যাক্টর আসলে থেকে যায়, যে এর মধ্য দিয়ে মাদকদ্রব্য থেকে শুরু করে অস্ত্র চালান থেকে শুরু করে অনেক কিছুই হতে পারে। সেক্ষেত্রে আমরা কিভাবে নিশ্চিত হতে পারবো যে এটা সেফ একটা প্যাসেজ হবে, বাংলাদেশের উপর নেগেটিভ কোনো ইম্প্যাক্ট আসবে না, এবং ওপাশে যারা আছে তারা এই পাশে আর আসবে না, সেটা আমরা নিশ্চিত হব কি? সেটা ধরেন আপনি যেটা যে চুক্তি বা আপনি যে টার্মস অ্যান্ড কন্ডিশনসগুলো করবেন, সেখানে এটা স্পষ্টভাবে উল্লেখ থাকতে হবে। আর আমার ভৌগোলিক সীমারেখার মধ্যে তো আমার নিয়ন্ত্রণ আছে, আমার এখানে তো আমরা নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব আমরা এমনি তো করি। তো কাজে সেখানে আপনি টার্মস অ্যান্ড কন্ডিশনের মধ্যে যদি বাংলাদেশ কি যাচ্ছে সেটা যদি পরখ করার অধিকার থাকে, তাহলে আপনি সেটা কন্ট্রোল করতে পারেন। আমাদের তো এখনো অধিকার আছে, কিন্তু আমরা তো রোহিঙ্গাদের থামাতে পারছি না। সেটা পাচ্ছি না, কিন্তু সেটা ধরেন এই ধরনের মানবিক সাহায্য যখন আসবে, সেটা ছোটখাটো জিনিস না, তো বড় জিনিস হবে। তো সেটা আমার ধারণা, সেই ধরনের ক্ষেত্রে মানে প্রাতিষ্ঠানিকভাবে সুপারভিশন করা সম্ভব। আমাদের কি মানে এই ধরনের সিদ্ধান্ত থেকে সরে আসা সম্ভব? সেই সুযোগটা কি আমাদের আছে? জাতিসংঘ তো আমাদের আসলে আমাদের একটা সহযোগিতা চাচ্ছে। বাংলাদেশ যদি মনে করে যে এটি আমাদের জন্য বর্তমান প্রেক্ষাপটে, এখানে তো আসলে ভারত থেকে শুরু করে আমেরিকা, চীন থেকে শুরু করে অনেকের স্বার্থ আছে, যদি বাংলাদেশ মনে করে যে এটা আমাদের জন্য বর্তমান প্রেক্ষাপটে সেফ কিছু হবে না, সেক্ষেত্রে আমাদের সরে আসার কি সুযোগ থাকে? নিশ্চয়ই, আমরা এটা তো আমাদের সার্বভৌম সিদ্ধান্ত, কাজে আমরা সরে আসতে পারি এবং জাতিসংঘের কাছে আমাদের এমন কোনো বাধ্যবাধকতা নাই। কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে যে এখানে যে প্রায় 10 লাখের উপরে রোহিঙ্গারা যারা আছে, তাদের জন্য এই যে ধরেন বছরে প্রায় $900 মিলিয়ন জয়েন্ট রেসপন্স প্ল্যানের আওতায় আমরা আবেদন করি আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে সহায়তা দেওয়ার জন্য। এর মধ্যে 400, 500 আসে, 600 পর্যন্ত আসে। এই আয়োজনটা কিন্তু জাতিসংঘই করে, সেখানে একটা ইম্প্যাক্ট পড়ার সম্ভাবনা থাকে। তারা কিন্তু আমাদের সাথে ওতপ্রোতভাবে ইতিমধ্যেই জড়িয়ে আছে। এখন যদি আপনি মনে করেন যে না, আমি ওই জায়গায় তাদের সাথে সহযোগিতা করব না, সেটা আমরা করতে পারি, কিন্তু মনে রাখতে হবে যে এখানে আরও একটা জায়গা আছে যে জায়গায় আমরা তাদের সাথে কাজ করে যাচ্ছি অনেক দিন ধরেই, এবং আগামীতেও হয়তো কাজ করে যেতে হবে। কারণ এই লোকগুলো যদি রাখাইনে ফেরতও যায়, তাদের ওখানে আপনি সাস্টেনেবলি যদি ধরে রাখতে হয়, তখনও কিন্তু এই জাতিসংঘ বা ওই ধরনের সংস্থাগুলোর ওখানে আমরা যদি এরকম আশাও করি যে আমরা এর মধ্য দিয়ে আমরা এই সুযোগটা নিতে পারি, যে প্রত্যাবাসনটা আমরা যদি সহজ হয়, সেক্ষেত্রেও তো আমাদের ওই যে দুটি বিষয় মাথায় রাখতে হচ্ছে, জান্তা সরকার এবং আরাকান আর্মি। সেই চুক্তিটাই বা তখন কার সাথে হবে, সেটাও তো একটি বড় প্রশ্ন। সেটা করা যায়, সেটা ধরেন এটা আমরা এখানে বিভিন্ন রকম, আমরা যদি আরাকান আর্মিদের সাথে আপাতত চুক্তি করে তাদের সহযোগিতা করি বা মানবিক করিডোর হিসেবে সেটি ব্যবহার করতে চাই, পরবর্তীতে প্রত্যাবাসনের চুক্তিতে তখনই তো আমরা নিশ্চয়ই অ্যাপ্রোচ করব যে আমাদের প্রত্যাবাসনের বিষয়টি। আমরা প্রত্যাবাসন যখন চাইবো, যদি এখনকার আরাকান বা মিয়ানমারের যে বাস্তবতা আছে সেটা যদি থাকে, আপনাকে কোনো না কোনো পদ্ধতি বের করতে হবে যেখানে আরাকান আর্মির সাথে আমরা কাজ করতে হতে পারে, যদি এই প্রত্যাবাসন প্রক্রিয়া বাস্তবায়নের সুযোগ তৈরি হয়। জনাব মোহাম্মদ নাঈম আশফাক চৌধুরী, আপনার কাছে আসি। রাজনৈতিক যে দলগুলো আছে তাদের মধ্যে এক ধরনের আতঙ্ক কাজ করছে, তাদের মধ্যে এক ধরনের ভয় কাজ করছে। তারা বিভিন্নভাবে ভাবছেন যে আসলে এটি কি হতে যাচ্ছে। চীনা কমিউনিস্ট পার্টির সাথে বৈঠক করেছে বাংলাদেশের বেশ কয়েকটি রাজনৈতিক দল, তাদের মধ্যে জামাত। তারা প্রস্তাব করেছে যে স্বাধীন মুসলিম আরাকান রাজ্যের স্টেট যেন সেখানে হয়। তারা মনে করছে বাংলাদেশে যে রোহিঙ্গারা আছে তাদের ফেরত নেবার জন্য সেটি একটা ভালো পদক্ষেপ হবে, এবং স্বাধীন মুসলিম আরাকান স্টেট যদি হয় সেক্ষেত্রে এখানকার রোহিঙ্গাদের সেখানে প্রত্যাবাসন করা, সেটি সম্ভব কিনা সেটি একটা প্রশ্ন। আর চীনের সাথে আলোচনা কতটুকু, মানে চীনের সাথে আলোচনা হলে সেটি কতটা আসলে লাভবান হওয়া যাবে? জি, প্রথম প্রশ্নের উত্তরে বলবো যে রোহিঙ্গাদের জন্য আলাদা একটি দেশ, অথবা রাখাইনে রোহিঙ্গা যে একটা মুসলিম কান্ট্রি তৈরি করবে, এইটার সম্ভাবনা এখনকার বাস্তবতা আমি দেখছি না। আচ্ছা,
ওখানে যারা আছে রাখাইন, যদি অনেক প্রিভিয়াস হিস্ট্রি যদি বলি, এই দুটো জাতিগোষ্ঠী রাখাইন এবং রোহিঙ্গা একসাথে ছিল হাজার বছর ধরে। কিন্তু তাদের ভেতরে যে দ্বন্দ্ব, এই দ্বন্দ্বটা তৈরি হয়েছে বা করেছে বেসিক্যালি বামার জাতিগোষ্ঠী। বেসিক্যালি আপনি যদি ইতিহাস দেখেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্রিটিশদেরকে সাপোর্ট করেছে বা ব্রিটিশ সাপোর্ট করেছে রোহিঙ্গাদেরকে, অন দ্য আদার হ্যান্ড জাপানিজরা করেছে রাখাইনদেরকে। সো এই যে দুই জাতি দুইভাবে চলে গিয়েছিল সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের সময়, এইটাকে আবার পরবর্তীতে যখন বামার ক্ষমতায় আসলো স্বাধীনতার পরে, তখন আবার এটাকে ক্যাপিটালাইজ করেছে। কারণ বামার এই আরাকানে এসেছে 1784 সালে। তার আগে আরাকানে ওয়াজ এন ইন্ডিপেন্ডেন্ট স্টেট, এবং এসে 1784 থেকে 1824 সাল পর্যন্ত তারা এটাকে দখলে রাখতে পেরেছিল। পরবর্তীতে কিন্তু আবার এটা ব্রিটিশের অধীনে চলে যায়। সো বামারের সকল সময়ে, বা তাতমাদাও এখন যেটা আছে, যেটা বামার দ্বারা পরিবেষ্টিত বা ডমিনেটেড, তো তাদের সকল সময় এক ধরনের চেষ্টা থাকে ডিভাইড অ্যান্ড রুল, এবং তারা এই দুই জাতিগোষ্ঠীকে এক হতে দেয় না। আপনি যদি 2012-র যে গণ্ডগোল যেটা হলো, জাতিগত গণ্ডগোল যেটা হলো, সেখানেও কিন্তু ইন্ধন দিয়েছে এই বামার। সো আমরা এখনকার বাস্তবতায় যে, অর্থাৎ রাখাইন এবং রোহিঙ্গাদের ভেতরে যে সম্পর্ক যেটা আছে, এই সম্পর্ক মধুর নয়, একজন আরেকজনকে বিশ্বাস করতে পারে না। আচ্ছা, সো সেই বাস্তবতায় আমরা রোহিঙ্গাদেরকে ওখানে নিয়ে যাব এবং রোহিঙ্গারা ওখানে একটা স্বাধীনভাবে বসবাস করবে, দুইটা জাতিগোষ্ঠী একসাথে থাকবে, এইরকম সম্ভাবনা এই মুহূর্তে দেখছে না। বাট এটা হওয়া উচিত। যদি সাস্টেইনেবল রিপিটেশন আমরা চিন্তা করি, তাহলে এই দুই জাতিগোষ্ঠী একসাথে থাকতে হবে, একজনের প্রতি আরেকজনের যে মমত্ববোধ, এটা তৈরি করতে হবে। সেটা আমরা প্রত্যাশা করছি, কিন্তু বাস্তবতার প্রেক্ষাপটে যৌক্তিকভাবে সেটা আসলে সম্ভব না। সো যে প্রস্তাবনা যেটা দিয়েছে জামাত ইসলাম টু চায়না, এইটা জেনে বুঝে দিয়েছেন কিনা অথবা বাস্তব ভিত্তিক প্রস্তাব কিনা, এইটা আমি নিশ্চিত না। জি, অসংখ্য ধন্যবাদ। আমি একটু জনাব হুমায়ুন কবির আপনার কাছে আসি। বলছিলাম যে রাজনৈতিক বিতর্ক ইতিমধ্যে আমরা বিভিন্ন জায়গায় দেখতে পাচ্ছি। চীনা কমিউনিস্ট এই যেটি বলছিলাম জামায়াতের বিষয়টি নিয়ে আলোচনা করছিলাম, এখানে কিন্তু বিএনপিরও একটা মতামত আছে। এই চীনা কমিউনিস্ট পার্টির সাথে বিএনপিও তারা দেখা করেছে, তারা আশঙ্কার কথা প্রকাশ করেছে এই মানবিক করিডোর নিয়ে। তারা বলছে যে আমরা চাই না বাংলাদেশ গাজার মতো যুদ্ধের কেন্দ্রে পরিণত হোক, এমন কথা বলছে। আজকে আমি যে শিরোনামগুলো পড়ছিলাম, সেখানে এনসিপির জনাব নাহিদ ইসলাম তিনি বলছিলেন যে করিডোরের সিদ্ধান্তের জন্য আলোচনার দরকার ছিল রাজনৈতিক দলগুলোর সাথে। রাজনৈতিক দলগুলো যারা যা বলছে সেটি নিয়ে আপনি কি বলতে চাইবেন, মন্তব্যের জায়গা? আবারও ধন্যবাদ আপনাকে। এই বিষয়টা তো জাতীয় গুরুত্বপূর্ণ একটা বিষয়, নিঃসন্দেহে এটা আমাদের জাতীয় স্বার্থ এবং জাতীয়ভাবে গুরুত্বপূর্ণ। কাজে সেই প্রেক্ষাপটে সকল অংশীদার, শুধু রাজনৈতিক দল নয়, কিন্তু এখানে সব অংশীদার, এখানে ধরেন সরকারের বিভিন্ন মন্ত্রণালয় আছে, অন্যান্য সংস্থা আছে, রাজনৈতিক দল আছে, কূটনৈতিকভাবে যেটা একটু আগে যেরকম আশফাক বললেন যে আমাদের বন্ধুরা আছে, তাদের সাথে কিন্তু এই বিষয়টা নিয়ে একটুখানি আলাপ আলোচনা প্রয়োজন। চীনের কথা যেহেতু বললেন আপনি, চীনের সাথে কিন্তু আমাদের একটা ফর্মাল ত্রিপাক্ষিক আলোচনার কাঠামো আছে এই রোহিঙ্গার সমস্যা সমাধানের জন্য, বাংলাদেশ, মিয়ানমার এবং চীন। এবং চীন কিন্তু গত কয়েক বছরে বেশ কয়েকটা মিটিংও করেছে, পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ে আলোচনাটা হয়। কাজে চীনারা আমাদের এই সমস্যার সমাধানের ক্ষেত্রে তারা আমাদের সহযোগী। তো কাজেই আপনি যখন এই রকম আরেকটা বড় ধরনের উদ্যোগে যাবেন, যেহেতু তারা আমাদের সাথে কাজ করছে, তাদের সাথেও বিষয়টা আলাপ আলোচনা করে অন্তত তাকে অনবোর্ডিং করতে হবে, যে তারা যাতে ভুল না বোঝে। তো কাজে সেই হিসাবে সব স্টেক হোল্ডার, আবার ডোমেস্টিক স্টেক হোল্ডার ভালো সমন্বয়ের জন্যে, আর আমাদের যারা আঞ্চলিক শক্তি আছে, যাদের সাথে আমরা ইতিমধ্যে কাজ করছি, অথবা যারা আমাদের ভবিষ্যতে এটার প্রতিবন্ধকতা হতে পারে, সেই সকল অংশীদারদের সাথে কিন্তু আলাপ আলোচনা করাটা প্রয়োজন বলে মনে করছি। কারণ এটার একটা ইমপ্লিকেশন
আছে, সেটা জেনারেল সাহেব বলছিলেন। একটা হচ্ছে যে এটা আন্তঃরাষ্ট্রীয় একটা ব্যবস্থা, দুইটা দেশের মধ্যে একটা ব্যবস্থা, এক নাম্বার। আর দুই নাম্বার যেটা হচ্ছে সেটা হচ্ছে যে আমাদের জন্য কিন্তু এটা একটা নতুন অভিজ্ঞতা, আমরা এর আগে কখনো এই কাজটা করিনি। আর তৃতীয় যে জায়গাটা হচ্ছে সেটা হচ্ছে যে ওখানে একটা নন স্টেট অ্যাক্টর আছে, তাদেরকে আমাকে ইন্টিগ্রেট করতে হবে এই পদ্ধতিটার মধ্যে। তো কাজে এই বিষয়গুলো কিন্তু বেশ জটিল, এবং জটিল বলেই এখানে বেশ বড় ধরনের একটা আলোচনার প্রয়োজন আছে বলে আমি মনে করি, যাতে যদি এটা নীতিগতভাবে হয়েছে তারপরে হয়তো বাস্তবায়নের দিকে যাবে, এই পুরো প্রক্রিয়াটা যেন কোনোভাবে বাধাগ্রস্ত না হয়, তার জন্য এই সকলের সাথেই আলাপ আলোচনা করে নেওয়াটা প্রয়োজন, এবং সবাইকেই আপনার অনবোর্ড যাকে বলি এই আলোচনায় তাদের বলে আপনি মনে করছেন। ভূ রাজনৈতিক অবস্থান থেকে শুরু করে আপনি আঞ্চলিক শক্তির কথা ইতিমধ্যে বলছিলেন, বিএনপি বলছে যে এই ঘোষণা বাংলাদেশের যে ভূ রাজনৈতিক অবস্থান এবং সেই সাথে আঞ্চলিক শক্তির ক্ষেত্রে একটা নতুন জটিলতার ইঙ্গিত দিচ্ছে। আপনার কাছে কি মনে হয় এটি কি জটিলতার কোনো ইঙ্গিত দিচ্ছে? সেটা আমি এই মুহূর্তে দেখছি না, তার কারণ জটিলতার আশঙ্কা থাকতে পারে, কিন্তু এই মুহূর্তে ইঙ্গিত আছে কিনা আমি জানি না। তার কারণ হলো যে এটা জাতিসংঘের আওতায় করা হবে, উদ্যোগটা জাতিসংঘের, আমরা সহযোগী, এবং যদি আমরা চীন এবং ভারতের সাথে এটা বিষয়টা আলাপ আলোচনা করি, এবং আমি জানি হয়তো অনেকেরই আশঙ্কা আছে যে এখানে অন্যেরা ঢুকতে পারেন কিনা, কারণ মার্কিন যুক্তরাষ্ট্রের একটা বার্মা অ্যাক্ট আছে, অনেকেরই শঙ্কা হতে পারে যে এটাকে ব্যবহার করে ওরা আবার ঢুকতে চেষ্টা করে। তো সেটা আপনি কাঠামোগত যদি আমরা যেটা বললাম যে আমরা যে এগ্রিমেন্টটা করি সেখানে কিন্তু যথেষ্ট পরিমাণে সেটাকে ব্লক করবার সুযোগ আছে এবং এটা আমি আরও একটু বলি, চীনারা গত বাইডেন প্রশাসনের শেষ দিকে এসে তাদের যে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা তিনি কিন্তু চীনা পররাষ্ট্রমন্ত্রীর সাথে ব্যাংককে আলাপ আলোচনা করে গিয়েছিলেন। চীনারা কিন্তু মিয়ানমারের ব্যাপারে পার্টিকুলারলি খুব একটুখানি তারা সতর্ক, যেটা জেনারেল আশফাক একটু আগে বলছিলেন যে তাদের অর্থনৈতিক কারণে তারা খুব সেন্সিটিভ, এবং সেটা মার্কিন যুক্তরাষ্ট্র এখানে আগে চীনাদেরকে নিশ্চয়তা দিয়েছিল যে আমরা তো কোনো প্রবলেম করব না, কিন্তু এখন সেই নিশ্চয়তাটা নাই। তো কাজে এখানে চীনাদের একটু সেন্সিটিভিটি আছে, এবং আমরাও কিন্তু বাংলাদেশও কিন্তু এই ব্যাপারে সচেতন থাকতে হবে। তার কারণ আমরা এমন একটা ভৌগোলিক অবস্থানে আছি বা অর্থনৈতিকভাবে এমন একটা জায়গায় আছি, এখন কোনো ধরনের সংঘাতে জড়িয়ে পড়বার কিন্তু সুযোগ বাংলাদেশের নাই, আমার মনে হয় প্রয়োজনও নাই। তো কাজে সেই বিষয়গুলো মাথায় রেখেই আমাদেরকে এগুতে হবে, এবং যেটুকু সাবধানতা অবলম্বন করার দরকার সেটুকু সাবধানতা আমাদের অবলম্বন করতেই হবে। সম্প্রতি আমাদের পররাষ্ট্র উপদেষ্টার একটি বক্তব্য নিয়ে বেশ কিছু জটিলতা বা বিভিন্ন ধরনের আসলে মতামত আসছে। সেটি হচ্ছে যে আমাদের উপদেষ্টা বলেছেন যে আমাদের সীমান্ত রাষ্ট্র বহির্ভূত শক্তির নিয়ন্ত্রণে। কিছুটা বলেছেন যে আসলে এখন এটা তো আসলে অস্বীকার করার উপায় নাই যে আমাদের সীমান্তের এই অংশটুকু তাদের নিয়ন্ত্রণে। এটা আসলে তাদের বলতে কাদের আসলে বোঝাচ্ছে? তিনি যে কথাটা বলতে চেয়েছেন সেটা হচ্ছে যে আমাদের সীমান্তের ওই দিকটাতে তো আগে মিয়ানমারের বিজিপি মানে মিয়ানমারের বর্ডার পুলিশ ছিল, এখন তো তারা নাই, এখন তো আরাকান আর্মি ওই অঞ্চল নিয়ন্ত্রণ করছে। তিনি সেই কথাটাই বলবার চেষ্টা করছেন। আচ্ছা, সেটি এটাতে আমাদের মানে বেশি ব্যাখ্যার কোনো সুযোগ নাই। আমাদের সীমান্ত আমাদের বিজিপি সুরক্ষিত রাখছে, আমাদের সেনাবাহিনী যারা আছে তারা সুরক্ষিত রাখছে। ওই সাইডে এখন আর আরাকান আর্মি ছাড়া মিয়ানমারের কোনো আগে যেটা বিজিপি যেটা বলছিলাম বর্ডার গার্ড পুলিশ, তারা এখন আর সেখানে নাই। আমাদের উপদেষ্টা আমাদের সেই কথাটাই বলেছে। অসংখ্য ধন্যবাদ জনাব নাঈম আশফাক চৌধুরী। আসলে সতর্কতার জায়গাগুলো আসলে কি হওয়া উচিত যদি এরকম একটি মানবিক করিডোর আমাদের তৈরি হয়, সেক্ষেত্রে নিশ্চিতভাবেই বাংলাদেশে অনেক প্রস্তুতির বিষয় আছে সেখানে, এবং মিয়ানমারে যে গৃহযুদ্ধের কথা আমরা বলছি সেটা যদি আরও বেশি করে স্প্রেড করে, আরও বেশি ছড়িয়ে পড়ে, সেক্ষেত্রেও তো আমাদের প্রস্তুতির প্রয়োজন রয়েছে। কী ধরনের মানে এই যে লজিস্টিক সাপোর্টের কথা বলছে, কী ধরনের প্রস্তুতি আমাদের আসলে দরকার? আমি এটাকে ব্রডলি তিন ভাগে ভাগ করব। জি, প্রথমটা হলো জিও স্ট্র্যাটেজিক বা ডিপ্লোম্যাটিক, যেটা অর্থাৎ আমি জিও স্ট্র্যাটেজিক রিয়েলিটি যে কথাগুলো বললাম কিছুক্ষণ আগে, এইটাকে কিভাবে আপনি ট্যাকল দিবেন ডিপ্লোম্যাটিক্যালি, তার একটা প্রস্তুতি। কিভাবে আপনি যে আন্তর্জাতিক যে সকল স্টেক হোল্ডার্স আছে তাদের সাথে কিভাবে
এঙ্গেজ করবেন, কিভাবে জাতিসংঘের সাথে আপনার যে আন্ডারস্ট্যান্ডিং অথবা জাতিসংঘকে ব্যবহার করে অন্যান্য আন্তঃরাষ্ট্রীয় যে সকল স্টেক হোল্ডার্স আছে তাদেরকে কিভাবে কমিউনিকেট করবেন, কনভিন্স করবেন, অথবা তাদের নিজের আমাদের বাংলাদেশের যে ন্যাশনাল ইন্টারেস্ট যেগুলো আছে ন্যাশনাল ইন্টারেস্টটাকে যেন ক্ষুণ্ণ না হয় সেই অবস্থানটা কিভাবে নিশ্চিত করবেন, এটা একটা দিক, অর্থাৎ জিও স্ট্র্যাটেজিক বা ডিপ্লোম্যাটিক একটা বললাম। নাম্বার 2 ইজ সিকিউরিটি। এই সিকিউরিটি বলতে অনেক ধরনের বিষয় আমি বলবো। এক নম্বর হয়তো বা আমি সবচেয়ে বেশি বলি, সেটাকে আমি পুল অ্যান্ড পুশ এফেক্ট বলি। পুল অ্যান্ড পুশ এফেক্ট মানে হলো, যেমন জুলাই বিপ্লবের পরে কিন্তু 1,13,000 রোহিঙ্গা আরও চলে এসেছে। কেন আসলো? কারণ ওখানে যারা আছে তারা চায় না রোহিঙ্গারা ওখানে থাকুক। সো দে ক্রিয়েট এন এনভায়রনমেন্ট যাতে করে রাখাইনে যে সকল রোহিঙ্গারা আছে তারা যেন ওইখানে না থাকে। অন দ্য আদার হ্যান্ড, যদি এই রোহিঙ্গারা যারা রাখাইনে আছে তারা যদি বাংলাদেশের রাখাইন থেকে রোহিঙ্গাদের থেকে এক ধরনের মেসেজ যায়, আমাদের প্লিজ লাইফ থ্রেটেন নাই, বেঁচে পড়ে আছি, কোনো রকমে বেঁচে আছি, তাহলে কি হবে? দে উইল ফিল ওকে, না ওরা তো আমার থেকে ভালো আছে। সো এক ধরনের পুল এফেক্ট তৈরি হবে। এই পুশ অ্যান্ড পুল এফেক্ট দুইটা যখন এক করবেন তখন মুভমেন্ট কিন্তু রাখাইনের দিকে যাবে না, রাখাইন থেকে বাংলাদেশের দিকে আসবে। সো আপনি যখন মানবিক করিডোরের কথা বলবেন তখন যেন এইটা এনশিওর করতে হবে যে আরাকান আর্মি অথবা তাতমাদাও যেন এইটার আন্ডারে আবার ডিপপুলেশন যেন না করে ফেলে, অর্থাৎ ডিপপুলেশনের আওতায় বাকি যে সকল রোহিঙ্গারা আছে তাদেরকে যেন এইদিকে না পাঠিয়ে দেয়। এইখানে অনেক ধরনের এইড ওয়ার্কার কাজ করবে। এইড ওয়ার্কারের সেফটি সিকিউরিটি আমরা গাজাতে দেখেছি, ইউক্রেনে দেখেছি, অনেকে মারা গিয়েছে, মিডিয়া কর্মী যারা আছে তারা মারা গেছে। তাদের সেফটি সিকিউরিটি কে দিবে? যে এটা আপনারা জানেন যে এটা হলো গোল্ডেন ট্রায়াঙ্গেলের একটা অংশ, এবং নার্কো টেররিজম এমন পর্যায়ে চলে গিয়েছে মিয়ানমারে যে এখানে অস্ত্র চোরাচালান, ড্রাগ চোরাচালান, হিউম্যান ট্রাফিকিং, সকল কিছুই ইভেন আমাদের যে রোহিঙ্গারা আছেন তাদের মধ্যেও তো আমরা ইয়াবা থেকে শুরু করে অনেক কিছুই তাদের মধ্যে কিন্তু ক্যারি করতে দেখেছি, তাদের মধ্যে অস্ত্র থেকে শুরু করে অনেক কিছুর কথা আমরা জানি। সো এই যে নার্কো টেররিজমের যে এফেক্ট যেটা আছে ওইটা আবার এই করিডোরের মাঝখান দিয়ে, বিকজ তারা জানে যে এটা একটা ডিমিলিটারাইজ জোন, একটা সেফ করিডোর, সো এইটার আন্ডারে আবার যেন ওরা আবার না চলে আসে সেটাও এনশিওর করতে হবে। কতটুকু ওয়াইড হবে, এন্ট্রি কিভাবে হবে, এই অংশটুকু সেফটি সিকিউরিটির আন্ডারে আনতে হবে। অর্থাৎ যে এগ্রিমেন্টটা হবে এই এগ্রিমেন্টটা একটা বিস্তারিত ক্লজেস দিয়ে এটাকে কভার করতে হবে। থার্ড পয়েন্ট যেটা ছিল সেটা হলো লজিস্টিক্স অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন। সো যে মানবিক করিডোরে যে সকল এইড পাঠানো হবে সেই সকল এইডগুলো কোত্থেকে আসবে, কোথায় থাকবে, প্রিজার্ভেশনগুলো কীরকম হবে, কিভাবে ট্রান্সপোর্টেশন হবে, এইটা যে নিয়ে যাবে, এই যে রাস্তা বা রোড নেটওয়ার্ক যেটা আছে বাংলাদেশের ভেতরে এবং মিয়ানমারের ভেতরে, নদী কিভাবে পার হবে, এই যে অ্যাডমিনিস্ট্রেটিভ এবং লজিস্টিক্স যে সকল বিষয়াবলী আছে সেই সকল বিষয়াবলীরও কিন্তু সলিউশন যেমন থাকতে হবে, প্ল্যানিং থাকতে হবে, কন্টিনজেন্সি থাকতে হবে। একটা জিনিস খেয়াল রাখতে হবে যে এইখানে যদিও আরাকান আর্মি আছে, এই আরাকান আর্মির নর্থে আছে আবার সিএনএফ, চীনে। সিএনএফের সাথে আবার আরাকান আর্মির সম্পর্ক খুব একটা ভালো নয়। অন দ্য আদার হ্যান্ড, এর সাথে যদি আমি চিটাগং হিল ট্র্যাক্সকে যদি সম্পৃক্ত করি, চিটাগং হিল ট্র্যাক্সে আমরা জানি যে কিছু কিছু সন্ত্রাসী গ্রুপ আছে, লাইক ইপিডিএফ, লাইক জেএসএস, তাদের আর্মড উইং আছে, এবং এই কিছু কিছু সংবাদ আমরা পাই যে বান্দরবন থেকে কিছু কিছু উপজাতি এরা গিয়েছে আরাকান আর্মির সাথে যুদ্ধ করেছে। কিছুদিন আগে হয়তো বা আপনারা খবরেও দেখেছেন আরাকান আর্মি এন্টার্ড ইনটু বাংলাদেশ, এবং এখানে এসে ওই যে ওদের একটা উৎসব করে আবার জলকালি উৎসব করে আবার চলে গেল। সো তাদের ভেতরে এক ধরনের আন্ডারস্ট্যান্ডিং আছে। আবার এটাও শোনা যায় যে চীন সিএনএফ এর সাথে
আবার সম্পর্ক হলো এইখানে চাকমা মারমা এদের সাথে আবার একটা সম্পর্ক আছে। সো এদের দরকার হলো অস্ত্র, আবার ওইদিকে ওই পারে আছে ইন অ্যাবান্ডেন্স অফ অস্ত্র যেটার অ্যাকাউন্টেবিলিটি নাই। লাইক তাতমাদাও যখন এখানে ছিল তখন তাতমাদাও এখান থেকে চলে যাওয়ার পরে তারা তাদের অস্ত্র অ্যামুনিশনগুলো ফেলে রেখে চলে গিয়েছে। এই যে অস্ত্র অ্যামুনিশন এটা কিন্তু আনঅ্যাকাউন্টেবল। সো ফলে আরাকান আর্মির হাতে যে পরিমাণ অস্ত্র আছে, আবার তাদের দরকার অর্থ, সো এইটা অস্ত্রগুলো আবার চলে আসার সম্ভাবনা রয়েছে আমাদের চিরং হিল ট্র্যাক্সে, যার কারণে সিকিউরিটি পয়েন্ট অফ ভিউ থেকেও কিন্তু এটা আমাদের অনেকগুলো বিষয়ে আমাদের মাথায় রাখতে হবে। অসংখ্য ধন্যবাদ জনাব হুমায়ুন কবির। ভারত পাকিস্তান যুদ্ধ পরিস্থিতিতে প্রস্তুত না থাকা হবে আত্মঘাতী, আজকে প্রধান উপদেষ্টা এমন কথা বলেছেন। একদিকে আসলে আরাকানের যুদ্ধ নিয়ে আমরা আলোচনা করছি, অন্যদিকে পাকিস্তান ভারতের যুদ্ধ নিয়ে আসলে প্রস্তুতির কথা বলছেন প্রধান উপদেষ্টা। আমরা কি যুদ্ধ পরিস্থিতির মোটামুটি একটা অবস্থার মধ্যে পড়ে গেলাম মাঝখানে? ভারত পাকিস্তান আশা করি যুদ্ধ শেষ পর্যন্ত হবে না, আমরাও আশা করছি, কারণ যুদ্ধের অর্থনৈতিক প্রতিক্রিয়াটা খুবই নেতিবাচক হওয়ার একটা আশঙ্কা। সেটা আমাদের এই অঞ্চল প্লাস বৈশ্বিক প্রেক্ষাপট, এই দুই স্তরে কিন্তু জটিলতা, এখন সমস্যাটা বেশ জটিল জায়গায় আছে। তো শেষ বিচারে হয়তো দেখা যাবে যে এই হুঙ্কারের পরে আশা করছি আমরা, এটা আমাদের প্রত্যাশা যে যুদ্ধটা না হোক। কিন্তু এটা ঠিক যে ধরেন যুদ্ধ না হলেও এই যে হুঙ্কার চলছে, এতে করেও কিন্তু অঞ্চলের উপর প্রতিক্রিয়া সৃষ্টি হচ্ছে। এবং পাকিস্তান যেই ধরনের কথা বলছে যে প্রয়োজনে তারা পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে পারে, পারমাণবিক অস্ত্র তো মানুষ তো যারা যদি না ঘটুক, কিন্তু যদি কখনো ঘটে তাহলে সেই এটার সরাসরি ইম্প্যাক্টের বাইরে কিন্তু আরেকটা ইনডাইরেক্ট বড় সড়ো ইম্প্যাক্ট হওয়ার থাকবে এবং লক্ষ লক্ষ মানুষ এদিক ওদিক মানে সরবে। সেটা কিন্তু একটা মানবিক বিপর্যয়ের আশঙ্কা কিন্তু আছে। এবং সে জায়গায় যেহেতু আমরা একই ভূখণ্ডে অবস্থিত, আমরাও কিন্তু এই ইম্প্যাক্ট থেকে বাইরে থাকবো না। তো কাজেই আমার ধারণা সেই ওয়ার্স্ট কেস সিনারিও ধরেই হয়তো আমাদের প্রধান উপদেষ্টা মহোদয় বলেছেন আমাদের দিক থেকে যেটুকু প্রস্তুতি দরকার সেটা যেন আমরা করি। অসংখ্য ধন্যবাদ জনাব হুমায়ুন কবির, ধন্যবাদ জনাব মেজর জেনারেল অবসরপ্রাপ্ত ডক্টর মোহাম্মদ নাঈম আশফাক চৌধুরী আমাদের এই আয়োজনে যুক্ত হওয়ার জন্য। দর্শক, এতক্ষণ আপনারা যারা আমাদের সঙ্গে ছিলেন, এই আয়োজনে ছিলেন, আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখান থেকে বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে, শুভরাত্রি।